রনের বিরুদ্ধে দাদু সত্যি বলতে স্ত্রী অবাক হয়ে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রনকে নিয়ে সেই নিশা ব্যাঙ্গালোর থেকে মুখ খুলেছে আর বলে পেখমকে, আপনারা যা করছেন তার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। এভাবেই আপনারা এগিয়ে যান। যেই শয়তানটা এত নোংরা নোংরা কাজ করেছে, যে এতদিন পর্দার আড়ালে ছিল, তাকে যে আপনি এক্সপোজ করতে পেরেছেন তার জন্য সত্যি খুব ভালো লাগছে। এরপরেই পেখম বলে, রন আপনার সাথে কি করেছিল নিশা, আপনি যদি বলতেন। এরপর আবির সবটা ডায়েরিতে লিখতে শুরু করে। তখনই নিশা বলে, আমি যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোরে আসি তখন সেভাবে বুঝতে পারছিলাম না কি করব কি না করব। তখনই আমার আলাপ হয় ওই রনের সাথে। ভেবেছিলাম প্রথমে বাঙালি, তারপরে ভরসা পেয়েছিলাম একই ডিপার্টমেন্টে কাজ করব, কিন্তু তখনই উনি আমার সাথে অসভ্যতামি করে। আর তার জন্য আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওনার বিরুদ্ধে এফআইআর করার জন্য, কিন্তু যেহেতু উনি অনেক পাওয়ারফুল লোক তাই উনি কিছু আমাকে করতে দেয়নি। সবটাই উনি করেছে, প্রমাণ লোপাট করে দিয়েছে বলতে পারেন। তখনই আবির বলে, চিন্তা করবেন না, এবারে ও শাস্তি পাবে, আর ওর শাস্তি দেব আমরা ওকে। আপনি শুধু আমাদের পাশে থাকবেন। নিশা বলে, বলবেন কি সাহায্য লাগবে, আমি যথাসম্ভব চেষ্টা করব, কারণ আমিও চাই ওর মুখোশটা টেনে খুলে দিতে। ও যা অন্যায় করেছে তার শাস্তি আমরা ওকে দিতে চাই, তাই সবসময় আমি আপনাদের সাথে আছি। আবির বলে, ধন্যবাদ। এর মধ্যেই দেখা যায় তখনই দরজাটা টকটক করতে থাকে কেউ একজন। নিশা এসে দরজা খুলে দেখে উকিলবাবু এসেছে, আর এই উকিল হচ্ছে রনের ঠিক করা সেই উকিল। আর অন্যদিকে স্ত্রী বাড়িতে চলে এসেছে আর বলে, সবাই মিলে রনের বিরুদ্ধে চক্রান্ত করছে, চক্রান্ত। ওই সমস্ত মেয়েদেরকে সুযোগ দেয়নি রন, ওদের ওদের সমস্ত কুমন্তব্যকে পাত্তা দেয়নি বলে আজকে রনের বিরুদ্ধে ওরা এই সমস্ত করছে। আমি বলছি রন ভালো ছেলে, তোমরা রনকে বিশ্বাস করো। এরপরেই দাদু তখন বলে, কিন্তু শ্রীদিদি ভাই, একজনার সম্পর্কে এত মানুষ কি করে ভুল কথা বলবে, ব্যাপারটা আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে বুঝলে। আমরা না সত্যি আর রনকে স্বাভাবিকভাবে বিশ্বাস করতে পারছি না, একটু হলেও অসুবিধা হচ্ছে। তখনই স্ত্রীর বাবা বলে, এক্স্যাক্টলি বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আগে আমার রনকে যাও একটু বিশ্বাস হচ্ছিল, কিন্তু এই মেয়েটা মুখ খোলার পর তো আমারও কেমন জানি একটু অবিশ্বাস লাগছে। তখন স্ত্রী বলে, বাহ, তোমরা রনকে অবিশ্বাস করছো? রন এরকম কিছু করতে পারে না, বিশ্বাস করো বাবা, তুমি আমার উপর একটু ভরসা রাখো। কেন বুঝতে পারছো না বলো তো, যে রন কখনো এরকম কুকীর্তি করতে পারে না, কখনো কুকীর্তি করতে পারে না। রন ভালো ছেলে, ও ভদ্র ছেলে। ও যদি মেয়েদের কুপ্রস্তাবে সাড়া না দেয় আর মেয়েরা যদি ওর বিরুদ্ধে মুখ খোলে তাহলে কি ওর দোষ হয়ে গেল? এরপর স্বর্ণালী বলে, স্ত্রী তুই একটু শান্ত হ, কেউ থাকুক বা না থাকুক আমি তো তোর পাশে আছি, বল তুই তাহলে এসব নিয়ে এত ভাবছিস কেন? স্ত্রী তখন বলে, ভাবনা কি আর এমনি এমনি আসে? ভাবনা তো আসেই, তাই না? এদিকে আবির কারুর সাথে একটা ফোনে কথা বলতে থাকে। তখন পেখমেরও ফোন এসেছে, পেখমও ফোনে কথা বলছে। আর তার মধ্যেই আবির বলে, পেখম অনেক কাজ হয়ে গেছে, আর ভালো লাগছে না, এতটা সময় পার হয়ে গেছে, আমি তো দেখিই নি, খিদে পেয়ে গেছে, যাই মাকে গিয়ে বলি খাবার বাড়তে। যখনই মাকে গিয়ে খাবার বাড়তে বলছে তখনই মনে পড়ে যায় যে তার মা তো তাকেই আলাদা করে দিয়েছে, আর কি করে সম্ভব। এরপরেই পেখম বলে, আবির আমি জানি তোমার খুব খারাপ লাগছে। আবিরের জন্য পেখম একটা খাবার কিনে নিয়ে এসেছিলো প্যাকেট, আর বলে, এই খাবারটুকু আমার কাছে আপাতত আছে, এটুকু তুমি খেয়ে নাও, তারপর দেখছি ব্যবস্থা করা যায় কিনা। আবির বলে, থ্যাংক ইউ, খুব খিদে পেয়েছে জানো তো। অন্যদিকে দাদু স্ত্রীকে বলে, আমি বলছি ওই রন ছেলেটা নিশ্চয়ই কোনো কুকীর্তি করেছে, তার জন্য এখন এসে ফেসে যাচ্ছে। তুমি বোঝার চেষ্টা করো দিদি ভাই, তুমি যদি বুঝতে না পারো তাহলে আর কে বুঝতে পারবে বলো তো? রন যদি কুকীর্তি না করে থাকে তাহলে কি ওকে এইভাবে পুলিশ জেলে নিত বলো? কিন্তু স্ত্রী তখন অবাক হয়ে যায় দাদুর কথা শুনে আর বলে, দাদু আমরা তো সারা জীবন দেখেছি যে তুমি খুব বিচার বিবেচনা দিয়ে সব কিছু বিচার করে দেখো, আর আজকে তুমি এই সমস্ত কথা বলছো? তখন তমালিকা বলে, স্ত্রী আমার মনে হয় না দাদু কিছু ভুল বলেছে, আমারও না এখানে একটা ডাউট রয়েছে গো। কারণ এই রন যদি নিরপরাধী হতো তাহলে পুলিশ ওকে প্রথমত অ্যারেস্ট করতে পারতো না। সেকেন্ড কথা, ব্যাঙ্গালোর থেকে যে মেয়েটা বারবার করে বলছে সেই মেয়েটাও বা কেন বলবে তুমি বলো? না, আমারও কোথাও একটা ডাউট হচ্ছে। স্ত্রী তখন বলে, তোমরা তোমাদের ডাউট নিয়েই থাকো, আমার কিচ্ছু করবার নেই। আমি রনকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি, আর ওকে বিয়ে করেছি। আমার স্বামীর বিরুদ্ধে তো নিশ্চয়ই আমি যেতে পারি না, কিন্তু রন কোনো কুকীর্তি করেনি, এটা আমি বলছি তোমাদের, শোনো তোমরা এইসব ব্যাপার নিয়ে আর মাথা ঘামিও না। তখনই রনিতা বলে, আমার মনে হয় এই পেখম নিজের সাপোর্ট বাড়ানোর জন্য এই মেয়েগুলোকে কাজে লাগাচ্ছে, হয়তো টাকা দিয়ে সাক্ষী জোগাড় করছে, এমনটা তো হতেই পারে, তাই না দি ভাই? স্ত্রী তখন বলে, রনিতা একদম ঠিক কথাই বলেছে,
এই কথাটা আমার তো মাথায় আসেনি। আমার এখন এটাই মনে হচ্ছে পেখম টাকা খাইয়ে সাক্ষী জোগাড় করে রনকে ফাঁসাতে চাইছে, আর আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না, যেভাবেই হোক আটকাবো। তখন অন্যদিকে আবির ওই প্যাকেটের খাবারটা খেয়েও মানে আবিরের পেট ভরেনি, তবুও খাবারের জন্য ছটফট করতে থাকে আর বলে কি যে করি, এতটা রাত হয়ে গেছে তবুও কোনো ব্যবস্থা করতে পারছি না। পেখম বলে আমার জন্যই আজকে তোমার এই অবস্থা হলো আবির, তুমি তো সমস্ত কিছু ব্যবস্থা করতেই চেয়েছিলে, রান্নার ব্যবস্থাও করতে চেয়েছিলে, আমি তোমাকে বারণ করেছিলাম, আমার না সত্যি খুবই খারাপ লাগছে। আবির বলে পেখম তুমি এসব নিয়ে ভেবো না, যা হবার হয়ে গেছে। অন্যদিকে দাদু বলে বড় বৌমা আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না, তুমি আমার খাবারটা আমার ঘরেই দিয়ে এসো। স্বর্ণালী তখন বলে ঠিক আছে বাবা আপনি যান, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এদিকে আবিরের এক বোন তমালিকার সাথে কথা বলতে থাকে আর বলে বড় বৌদি সারাদিন ছোদ্দাপাইটা সেরকম কিছু খায়নি, ওর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, বলো চলো না ওদের জন্য খাবারটা নিয়ে যাই। তমালিকা বলে বেশ বেশ দাঁড়াও আমি খাবারটা বেড়ে নিই। এর মধ্যেই দাদু খাবার নিয়ে আবিরের ঘরের দিকে রওনা দেয়। স্বর্ণালী এসে দাদুর খাবারটা দিয়ে গেছিল। দরজা টকটক করতে থাকে। আবির বলে এত রাতে আবার কে এলো? দরজা খুলে দেখে এসেছে দাদু। দাদু তখন বলে বধুয়া আবির নে তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নে দেখি। দাদু বলে তুমি আমাদের জন্য খাবার এনেছো মানে? এটা নিশ্চয়ই তোমার খাবার, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো দাদু নিজে না খেয়ে? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না দাদু। দাদু তখন বলে কেন হতে পারে না? আমার খাবার কি আমি আমার নাতিকে দিতে পারি না? অবশ্যই পারি, বড় বৌমা সেখানে কিছু বলতেও পারবে না, নাও খেয়ে নাও। কিন্তু আবির বলেন না দাদু সেটা সম্ভব না। এর মধ্যেই খাবার নিয়ে এসেছে আবিরের বোন আর বড় বৌদি তমালিকা আর বলে পেখম আবির এই দেখো আমরা তোমাদের জন্য খাবার এনেছি। আরে দাদু তার মানে তুমি যে শরীর খারাপের নাটকটা করেছিলে খাবারটা ঘরে পাওয়ার জন্য, আর সেই খাবারটাই তুমি ওদের জন্য নিয়ে এসেছো? হে ভগবান! শোনো দাদু তোমার খাবার তুমি খাও, আমি ওদের জন্য 2 প্লেট খাবার নিয়ে এসেছি। তখনই আবির বলে তোমরা কি করছো গো, কেন করছো? এমনটা করো না, আমার খারাপ লাগছে, ওই খাবার আমি মুখে তুলতে পারবো না, আমার যতই খিদে পাক না কেন। দাদু তখন বলে কেন পারবে না, কেন পারবে না? আবির বলে যেই বাড়িতে থাকা নিয়ে এত ঝামেলা, যেই বাড়িতে আমাকে নিয়ে আমার বউকে নিয়ে এত ঝামেলা, সেই বাড়ির খাবার আমি এখন মুখে তুলতে পারবো না দাদু, আমার নিজেকে অপরাধী বলে মনে হবে। আমাকে তোমরা আর কিছুটা সময় দাও, দেখবে আমি যখন রনকে অপরাধী প্রমাণ করতে পারবো, আমি এটা প্রমাণ করতে পারবো যে আমি আর পেখম বাড়িতে মিথ্যে কথা বলিনি, আমরা যা বলেছি তা একদম সত্যি, তখনই আমি এই খাবার মুখে তুলতে পারবো, তার আগে নয়। দাদু বলে সবটা হবে, তুমি এত চিন্তা করছো কেন, নাও খেয়ে নাও। কিন্তু আবির আর পেখম ওই খাবার মুখে তুলতে চাই না। পরের দিন সকাল হতেই পেপারে এই পেখমের নামে অনেক কিছু খবর বেরিয়েছে, যেটা দেখার পর পাড়া প্রতিবেশীরা বলে এই মেয়েটা তো এই বাড়িরই বউ, ছি 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 ছি, এই বাড়ির বউ হয়ে এই সমস্ত করেছে। ভাবার বাইরে তখনই চলে এসেছে আবির আর বলে আপনারা নিশ্চয়ই এই মেয়েটার সম্পর্কে বলছেন, সামনে বলুন সামনে বলুন, কোনো অসুবিধা নেই, এই আপনাদের মতন কিছু মানুষের জন্যই না আমাদের মানে মায়েদের সাথে বোনেদের সাথে যদি কোনো অন্যায় হয় কেউ মুখ ফুটে বলতে পারে না, শুধুমাত্র আপনাদের মতন এই মানসিকতার মানুষের জন্য। আর সবাই তখন চমকে যায়। আবির বলে তখন কি হয়েছে পেখম? পেখম বলে আবির তুমি আর কতজনের সাথে লড়াই করবে বলো তো? আবির বলে তোমার সম্মান রক্ষা করতে হলে যদি পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলেও সেটা আমি করব।